To my channel Literature with অঙ্কুশ। আজকের এটা সেকেন্ড লেকচারের ভিডিও। এই ভিডিওটাতে আমরা ওল্ড ইংলিশ লিটারেচারটা শুরু করব না, আমরা জানবো ওল্ড ইংলিশ পিরিয়ডে মেজর রাইটার্স কারা ছিল, মেজর কি লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, লেখাগুলো কিভাবে প্রিজার্ভ করা হয়েছে, লেখাগুলো এখন আমাদের কাছে কতটা রেলিভেন্ট, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং সব শেষে থাকবে একটা লিটারারি ওল্ড ইংলিশ বোনান্সা। সো উইদাউট ফার্দার এডিউ, লেটস বিগিন। ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো-স্যাক্সন এজের সময়কালটা হচ্ছে ওই 450 থেকে 1066 এডি অবধি। 1066 এই কারণেই কনসিডার করা হয় কারণ 1066-এ নর্মান কনকোয়েস্ট হয়েছিল এবং তারপরেই আস্তে আস্তে দ্য গ্রেট ওয়াভেল শিফট আসছে, তারপরে আসছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। এই জন্যই ওল্ড ইংলিশের পিরিয়ডটাকে এই 1066-এর মধ্যেই ধরা হয়। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লিটারেচারটা সেটা একেবারেই প্রাথমিক ইংলিশ লিটারেচার ছিল, একদম শুরুর দিকে। এর বাইরে আর কোনো সাহিত্য সেখানে ছিল না। তো সুতরাং যেটা তৈরি হচ্ছে যে সাহিত্যটা, সেই সাহিত্যটা কিন্তু সম্পূর্ণভাবে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে এবং শুধুমাত্র যে নতুন কোনো কিছু মানুষ দেখছে বা শুনছে তা না, একদম একটা নতুন মোড়কে, একটা নতুন আঙিনায় জিনিসটা তৈরি হচ্ছে। এবং সেই তৈরির কারণে কি হচ্ছে, তখন কিন্তু এত ম্যানুস্ক্রিপ্টস, এত লেখা, এই ব্যাপারটা ছিল না। তখন কিন্তু কেউ একজন যদি কিছু লিখতো, সেটা কিন্তু ওই ছাপার ব্যাপারটা আজকের মতো এত ইজি ছিল না, কারণ প্রিন্টিং মেশিন তখনও আসেনি। তো সেই কারণে এই লেখাগুলো ওরাল ফরম্যাটেই আর কি ছড়িয়ে পড়তো। মিনস্ট্রেলসরা গেয়ে গেয়ে আর কি শুনে বেড়াতো বিভিন্ন জায়গায়। তো এইভাবেই কিন্তু ওল্ড ইংলিশ লিটারেচার শুরু হচ্ছে অ্যাজ ওরাল লিটারেচার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রাথমিকভাবে আমরা যে লেখাগুলো পাই ওল্ড ইংলিশ লিটারেচারের, তার কিন্তু বেশি কোনো কপিজ নেই। সেগুলো বেশিটাই ওই এক্সেটার বুকে প্রিজার্ভ করা আছে, তাদের ম্যানুস্ক্রিপ্টসগুলো, এবং তাদের ওই ছড়িয়ে পড়া কিন্তু ওই মুখে মুখে আর কি। যেভাবে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রামায়ণ মহাভারতের স্টোরিগুলো মুখে মুখে বিভিন্ন সময় আমরা শুনে শুনে বড় হয়েছি, সেইভাবে। তো ওই জন্য এই সময়ে যে লিটারেচারটা, সেটা সম্পূর্ণভাবেই কিন্তু ওরাল পোয়েট্রি বা ওরাল লিটারেচার। এবং ওরাল পোয়েট্রিকে বলা হচ্ছে মেমোরেবল স্পিচ, দ্য আর্ট অফ মেমোরেবল স্পিচ, কারণ পুরোটাই মুখস্থ করে নিয়ে তারপরে শোনানো হতো। তো এই ওরাল পোয়েট্রির মধ্যে দিয়ে আস্তে আস্তে কোন কোন টেক্সটসগুলো ইম্পর্টেন্ট হয়ে উঠলো, এবারে সেগুলোর দিকে একটা হালকা ওভারভিউ নেব আমরা। বেউলফ সব থেকে বড় টেক্সট, উইচ ইজ দ্য ফার্স্ট এভার প্রডিউসড এপিক ইন ইংলিশ লিটারেচার। বেউলফ ইজ এ হিরোইক এপিক, অ্যান্ড বেউলফ শুধুমাত্র হিরোইক এপিক না, বেউলফের মধ্যে পেগান অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিশ্চিয়ান এলিমেন্টসও আছে। পেগান মানে হচ্ছে এখানে যে প্রাগৈতিহাসিক এক্সিস্টিং রিলিজিয়নগুলো ছিল বিফোর ক্রিশ্চিয়ানিটি, যারা নেচারের বিভিন্ন পাওয়ারকে আর কি ওয়ার্শিপ করতো, তাদেরকে আমরা পেগান রিলিজিয়ন বলি। আর ক্রিশ্চিয়ানিটি যখন আসে, তখন থেকে এই মানে আর কি মোনোথিয়েস্টিক রিলিজিয়নের দিকে আমরা আস্তে আস্তে চলে যাই। তো বেউলফের মধ্যে দুটোই, এই পেগান অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিশ্চিয়ান এলিমেন্টস কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও তখন বিভিন্ন ধরনের লিরিক্যাল পোয়েট্রি আস্তে আস্তে তৈরি হচ্ছিল। লিরিক্যাল পোয়েট্রিগুলোর মধ্যে মোস্ট নোটেবল যেগুলো, সেগুলো হচ্ছে এলিজি। এলিজিগুলো কীরকম? দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফস ল্যামেন্ট, এই বিভিন্ন পোয়েমগুলো কিন্তু, এই এলিজিগুলো কিন্তু ভীষণভাবে পপুলার ছিল মানুষের মুখে মুখে। আস্তে আস্তে এবারে ক্রিশ্চিয়ান এলিমেন্টসগুলো কীভাবে ইংলিশ লিটারেচারে ঢুকে পড়লো, এই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকেই কিন্তু আস্তে আস্তে ক্রিশ্চিয়ান এলিমেন্টসগুলো ঢুকে গেছে ইংলিশ লিটারেচারে। প্রথমে ঢুকে হচ্ছে 597-এর সময়, কারণ সেই সময় সেন্ট অগাস্টাইন কিন্তু ইংল্যান্ডে আসে এবং তাকে ইংল্যান্ডে পাঠান পোপ গ্রেগরি। পোপ গ্রেগরি 597-এ সেন্ট অগাস্টাইনকে ইংল্যান্ডে পাঠান এবং
উনিই আর কি ফার্স্ট আর্ক বিশপ অফ ক্যান্টারবারি হিসাবে কিন্তু কাজ শুরু করেন, অ্যান্ড হি অ্যাকচুয়ালি প্রোপাগেটেড ক্রিশ্চিয়ানিটি ইন ইংল্যান্ড। শুধু সেটা না, সেন্ট অগাস্টিনের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে মানুষকে মিশনারির দিকে নিয়ে আসা এবং মানুষের মধ্যে লেখা, এই যে লেখার ব্যাপারটা আরও ছড়িয়ে দেওয়া। এবং সেই কারণেই কিন্তু আফটার 597 ইংলিশ লোকজনেরা কিন্তু লিখতে শুরু করলো। এর আগে কিন্তু খুব কম সংখ্যক মানুষ লিখতে জানতো, বেশিটাই কিন্তু যেমন বললাম ওরাল ট্রেডিশনে চলে এসছে, ওরাল লিটারেচার প্রডিউসড হয়েছে। তো এই 597 পর কিন্তু আস্তে আস্তে ইংলিশ পিপলরা লিখতে শুরু করলো। আর লিখতে শুরু করলো এই কারণেই বিকজ এই ক্রিশ্চিয়ান এলিমেন্টসগুলো আস্তে আস্তে ঢুকতে থাকলো ইংলিশের মধ্যে। সেই কারণেই, এবং এই ক্লেরিক্সগুলো আর কি কিন্তু শিক্ষিত শুধু ছিলেন না, তারা লিখতে জানতেন, এবং সেইভাবেই কিন্তু তারা আস্তে আস্তে লেখা শুরু করলো। এবং তাদের দেখে দেখেই যারা এই মিশনারিতে পড়লো বা মিশনারির কন্ট্যাক্টে এলো, তারাও আস্তে আস্তে লিখতে শুরু করলো। এবং দোজ পিপল হু ওয়ার অ্যাফিলিয়েটেড টু ক্রিশ্চিয়ানিটি, দে স্টার্টেড লার্নিং রাইটিং ভেরি ফাস্ট। এইভাবে লেখা, হিস্ট্রি বা ইংলিশ যে লেখা, সেই লেখাটা শুরু হলো। লিখতে যখন ইংরেজি মানুষজন শুরু করলো, তার আগেও তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের জনার, কিন্তু মোটামুটি এরপরে আমরা একটা প্রপার জনারের আউটলাইন পাই, যে যে জনারগুলোতে ওল্ড ইংলিশ পিরিয়ডে লেখা হয়েছে। তো সেই জনারগুলোর মধ্যে পরে হচ্ছে হিরোইক বা ব্যাটল পোয়েট্রি, অ্যাংলো স্যাকশন লিরিক্স, বা যেগুলোকে অনেক সময় এলিজিও বলা হয়, বা এলিজিকে সেপারেটলিও একটা জনার বলা হয়। তাছাড়া ক্রিশ্চিয়ান পোয়েট্রি আছে, যেখানে রিলিজিয়াস পোয়েট্রি লেখা হচ্ছে, এবং সব শেষে আসছে অ্যাংলো স্যাকশন প্রোজ। এই প্রোজটা কিন্তু একদম নতুন একটা জিনিস তৈরি হচ্ছে। এর আগে কিন্তু শুধুমাত্রই পোয়েট্রি তৈরি হয়েছে, এই প্রোজটা কিন্তু এই প্রথম শুরু হচ্ছে ইংলিশ লিটারেচারে। তবে যেটাই লেখা হোক না কেন, ওল্ড ইংলিশ লিটারেচার বা ওল্ড ইংলিশটা আসলে কিন্তু জার্মানিক ইনফ্লুয়েন্সে ভর্তি। মানে জার্মান ট্রাইবসগুলো যেহেতু আস্তে আস্তে ইংল্যান্ডকে কঙ্কার করেছে, সেই জন্য বিভিন্ন এই জার্মানিক ট্রাইবসের যে ইনফ্লুয়েন্সটা ভাষার উপরে, সেইটা কিন্তু ওল্ড ইংলিশে বড্ড বেশি। এবারে আসা যাক যে মোটামুটি তো একটা আন্দাজ পেলাম আমরা যে ওল্ড ইংলিশ পিরিয়ডে কী কী ধরনের লেখা হতো। এবারে আসা যাক কারা এই লেখাগুলো লিখত। তো সবার প্রথমেই যার নামটা নিতে হয় সেটা হচ্ছে অ্যালডেম। অ্যালডেম কিন্তু ফার্স্ট নোন ইংলিশ পোয়েট, ফার্স্ট নোন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যেহেতু তখন এই স্ক্রিপ্ট প্রিজার্ভেশনের ব্যাপারটা এতটা বেশি ছিল না, সেই জন্য অ্যালডেমের কিন্তু কোনো ইংলিশ পোয়েট্রি এখন আর সারভাইভ করে না। অ্যালডেমের কিছু ল্যাটিন ভার্সেস সারভাইভ করে, যেগুলো ওই এক্সেটার বই বা আরও বিভিন্ন যে ম্যানুস্ক্রিপ্ট সংরক্ষণ করে রাখার মতো যে বইগুলো থেকে গেছে, সেই বইগুলোতেই কিন্তু এই অ্যালডেমের কয়েকটা ল্যাটিন ভার্স আমরা দেখতে পাই। অ্যান্ড অ্যালডেমের ওই সময়কালটা হচ্ছে ওই 640 AD থেকে 709 AD অবধি। অ্যালডেম ইজ দি ফার্স্ট ইংলিশ পোয়েট। অ্যালডেমের পর আসছে বেডে, কেডম্যান, সিনেওলফ এবং অ্যালফ্রেড। এই অ্যালফ্রেড হচ্ছেন কিং অ্যালফ্রেড, যিনি প্রচুর কাজ করেছেন ইংরেজি সাহিত্যের জন্য। অ্যান্ড অ্যালফ্রেডের সময় থেকেই কিন্তু আমরা ইংলিশ প্রোজ দেখতে পাচ্ছি। যদিও এই পাঁচজনের যাদের নাম নিলাম, তারা ছাড়াও কিন্তু আরও আন্দাজ করা হয় কিছু রাইটার্স ছিলেন যারা অ্যানোনিমাসলি লিখতেন, কারণ তখন তো এই লেখার শেষে অথর বা পোয়েট নিজের সিগনেচারটা দিতেন না। সেই কারণেই আমরা খুব একটা বুঝতে পারি না যে কজন অথর ছিলেন। তবে আন্দাজ করা হয় এই পাঁচজনের বাইরেও আরও কিছু অথর ছিলেন যারা বিভিন্ন সময় বিভিন্ন লেখা লিখেছেন। ফর এক্সাম্পল যেমন বেউলফ যিনি লিখেছেন, তিনি কে আমরা জানি না,
তো এই রকম কিন্তু আরও অনেক আর কি লেখা আছে যেগুলোর রাইটার্সদের আমরা প্রপারলি কিন্তু জানি না যে কে লিখেছে সেই লেখাটা। ইংলিশ লিটারেচারের আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে পেগান পোয়েমস। ক্রিশ্চিয়ানিটি আসার আগে যে পেগান রিলিজিয়নগুলো এক্সিস্ট করতো, তাদের যারা বিলিভার্স ছিল তারা কি কি লিখেছেন, তো তারা যা যা লিখেছেন তাদের মধ্যে কিন্তু অনেকগুলোই হচ্ছে ব্যাটল পোয়েট্রি, যেমন দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ, দ্য ব্যাটল অ্যাট ব্রুনেনবার্গ, দ্য ব্যাটল অফ ম্যালডন, উইডসিট, ওয়ালডের, এই বিভিন্ন পোয়েমগুলো কিন্তু তারা লিখেছেন। এর বাইরে যখন আস্তে আস্তে এলিজি আর রিলিজিয়াস সেন্টিমেন্টসগুলো ঢুকতে শুরু করলো ইংলিশ লিটারেচারে, বিভিন্ন ওয়ার্ড নোটওয়ার্দি এলিজিগুলো হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফস ল্যামেন্ট, রুইন, উলফ অ্যান্ড অ্যাডভার্সার, এগুলো কিন্তু আমাদের ওই বিভিন্ন সময় বিভিন্ন জনেরা লিখেছে। কে লিখেছে প্রপারলি আমরা কিন্তু কেউ জানি না। এবার আমরা চলে আসব মেইন যে রাইটার্সরা এই ওল্ড ইংলিশ পিরিয়ডে ছিল, সেই ওল্ড ইংলিশ পিরিয়ডের এই মেইন রাইটার্সরা কী কী কাজ, নোটেবল কী কী কাজ তারা করেছে। সবার প্রথমেই আমরা যাকে দেখব তিনি হচ্ছেন সেন্ট বেডে বা শুধুই বেডে। বেডের কাজটা হচ্ছে বেডেজ হিস্টোরিয়া এক্লেয়াস্টিকা জেন্টিস অ্যাংলোরাম বা এক্লেয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। দিস ইজ দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক অফ বেডে। এইটা একাধারে যেমন একটা ক্রনিকলের মতো, যেটা আমাদের এই ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা আইডিয়া দিচ্ছে, সেরকমই এটা কিন্তু একটা টেক্সট অফ লিটারারি ভ্যালিউ। কারণ আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ডিকশন, এইগুলো কিন্তু সমস্ত বেডের এই এক্লেয়াস্টিক্যাল হিস্ট্রি থেকে জানতে পারছি। এবং the most important thing, the way we date today, that is the AD, Anno Domini, or which is known as the year of your Lord, এই Anno Domini কিন্তু এস্টাবলিশ করেছিলেন বেডে। সো বেডে had a very significant role in English literature, especially in Old English literature. আর বেডে কিন্তু বাইবেলেরও বিভিন্ন পাঠ ট্রান্সলেশনের মাধ্যমে, বিভিন্ন পোয়েমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। যেহেতু তিনি সেন্ট ছিলেন, প্রথমেই বললাম, সেই জন্য এই ব্যাপারটা কিন্তু বেডের মধ্যেও ছিল যে হি অ্যাকচুয়ালি প্রিচড দ্য ডক্ট্রিন অফ দ্য চার্চ, অ্যান্ড হি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ওয়ান who first started translating short stories of Bible into English in পোয়েট্রি ফরম্যাট। তারপরে আসি সিনেউলফ। সিনেউলফকেও ধরা হয় একজন ক্রিশ্চিয়ান রাইটার হিসেবেই, বিকজ ক্রিশ্চিয়ান এলিমেন্টসগুলো সিনেউলফের লেখায় আমরা বেশি দেখতে পাই। সিনেউলফ is the first poet actually to sign his name under his poems. আর সিনেউলফের বেসিক্যালি কিছু ফেমাস পোয়েট্রিও আছে, সেগুলোর মধ্যে যেমন হচ্ছে দ্য ফেটস অফ দি অ্যাপসলস, এলিনে, ক্রাইস্ট টু অ্যান্ড জুলিয়ানা, এগুলো সিনেউলফের মেন পোয়েমগুলো। সিনেউলফ পুরোপুরিভাবেই রিলিজিয়াস রাইটার ছিলেন, অ্যান্ড হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য চার্চ আ লট। তারপর আসছি কেডম্যান। কেডম্যান ইজ অলসো আ রিলিজিয়াস পোয়েট। কেডম্যানের রাইটিংয়ের মধ্যেও কিন্তু আমরা রিলিজিয়াস এলিমেন্টগুলো একদম পুরোপুরিভাবে ভরপুরভাবে দেখতে পাচ্ছি। শুধু সেটা না, কেডম্যানকে আমরা বেসিক্যালি চিনতে পারছি কিন্তু বেডের থ্রু দিয়েই। বেডের এই হিস্টোরিয়া এক্লেয়াস্টিকাতেই কিন্তু আমরা কেডম্যানের সম্পর্কে জানতে পারছি। এবং বলা হয় কেডম্যানের একটা হিম আছে, কেডম্যানস হিম বলে, 9 লাইনের, সেটাই কিন্তু কেডম্যানের সবথেকে ফেমাস ওয়ার্ক। যদিও আরও কয়েকটা রিলিজিয়াস ওয়ার্কস আছে যেগুলো কেডম্যানকে ক্লেম করা হয়, অ্যাকর্ড করা হয়, বাট ইটস নট প্রপারলি এস্টাবলিশড দ্যাট ইয়েস ইটস ফ্রম কেডম্যান। বাট অনেক লেখাই আছে যেগুলোকে কেডম্যানকে অ্যাট্রিবিউট করা হয়। তারপরে আসছেন
কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেডের যে ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশনটা আমি শুরুতেই বলছিলাম যে প্রোজ, কিং অ্যালফ্রেড কিন্তু এই ইংলিশ প্রোজের ব্যাপারটা আস্তে আস্তে শুরু করেন এবং হি ওয়াজ দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রান্সলেটেড বেডেজ হিস্টোরিয়া এক্লেয়াস্টিকা ইন্টু ইংলিশ, ওল্ড ইংলিশ অবভিয়াসলি। আর কেডম্যানেরও হিমটা কিন্তু এই কিং অ্যালফ্রেডই ফার্স্ট ট্রান্সলেট করে। বলা হয় অনেক সময় যে শুধু একমাত্র কিং অ্যালফ্রেড না, কিং অ্যালফ্রেডের সাথে কিং অ্যালফ্রেডের কিছু সহচর বা কিং অ্যালফ্রেডের কিছু কোর্টিয়ার আর কি, তারাও ছিল। দেয়ার ওয়াজ এ সার্কেল হু অ্যাকচুয়ালি worked over the literature, and Caedmon had a Alfred had a very significant impact on English literature, and Alfred অনেকটা করেছে। Alfred actually started the Anglo-Saxon Chronicle like Bede did. Bede had written the Historia Ecclesiastica, and Alfred actually started the Anglo-Saxon Chronicle, which is a historical documentation of all the significant events and writings that had been going on during his reign. He was the king, so during his reign, whatever important and whatever significant war or any kind of political development or anything that happened, he had documented that in the Anglo-Saxon Chronicle. So King Alfred একজন ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ফিগার ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, স্পেশালি ইংলিশ প্রোজের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে ওল্ড ইংলিশ পিরিয়ডে যে লেখাগুলো লেখা হয়েছে, সেটা পোয়েট্রি হোক প্রোজ হোক, সেইটার একটা লিস্ট। তো লিস্টের শুরুতেই আমাদের সবাইকে অবভিয়াসলি রাখতে হয় বেউলফ, তারপরে আসে উইটসিট, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ, ওয়ালডের, দ্য ব্যাটল অফ ব্রুনেনবার্গ, দ্য ব্যাটল অফ ম্যালডন, দ্য রুইন, দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, the husband's message, the wife's lament, the lament of the deer or the deer's lament, wolf and adversar, Genesis, Exodus, Daniel, Christ and Satan, Judith, the Christ, the fates of the apostles, Elene, the phoenix, the dream of the rood, Guthalk, the Anglo-Saxon prose or the Anglo-Saxon chronicle, Catholic homilies, and lives of the saints. These are the most valuable and significant texts of Old English period. এই যে টেক্সটগুলো, এগুলো বিভিন্ন অথর্সরা লিখেছে, দেয়ার ইজ নো সিঙ্গেল অথর। অ্যান্ড এগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট টেক্সট, ফর এক্সাম্পল যেমন বেউলফ, বা এরপরে যেমন ব্যাটল পোয়েট্রি বা ওয়ার পোয়েট্রি বা এলিজি বা ক্রিশ্চান পোয়েট্রি, এই যে এক একটা করে হেডিং আমি বললাম, এই সাব হেডিংগুলোকে নিয়েও কিন্তু এক একটা ভিডিও থাকবে আমার। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি that what Beowulf is or what Witsit is, because everything will be covered in the coming videos. এগুলো সব কিছুই আগামী ভিডিওগুলোয় থাকবে। হয়তো বেউলফ নিয়ে একটা গোটা লেকচারই থাকবে, কারণ বেউলফ একটা খুব বড় ইম্পর্ট্যান্ট টপিক। সেটার পরে হয়তো ক্রিশ্চিয়ান পোয়েট্রির আন্ডারে বাকিটা থাকবে, ব্যাটল পোয়েট্রির আন্ডারে কিছুটা থাকবে, এলিজির আন্ডারে কিছুটা থাকবে। এইভাবেই বিভিন্ন সাবহেডের আন্ডারে কিন্তু আমি সবকটা টেক্সটই অল্প অল্প করে কভার করব। তবে বেউলফটা সব থেকে বেশি আমি কিন্তু কভার করব, এটা আমি বলেই রাখলাম। আগামী লেকচারগুলোতে ফলো আপ করলেই এটা বুঝতে পারবে। ভিডিও শুরুতেই যে বলেছিলাম বোনানজাটার কথা, নাও ইটস দি এন্ড অফ দি ভিডিও অ্যান্ড দ্য বোনানজা ইজ হিয়ার। সো দ্য বোনানজা ইজ আ কোয়েশ্চেনের, 4টে কোয়েশ্চেন আছে, 4টে আনসার আমিই দিয়ে দিয়েছি, বাট these are some important facts that you need to remember. প্রথমটা হচ্ছে, who is known as the father of English learning? It's Venerable Bede or Saint Bede, যার কথা আমরা পড়লাম। Who is known as the Anglo-Saxon Milton? Milton here refers to John Milton. So Anglo-Saxon Milton is Caedmon. Who is the Anglo-Saxon poet to sign his works? It's obviously Cinewulf, আমরা ডিসকাসও করেছি। অ্যান্ড হু আর দ্য টু লেস নোন প্রোজ রাইটার্স অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যাদের ব্যাপারে আমরা প্রায় একদমই জানি না বা খুব কম জানি?
তারা হচ্ছে উলফস্টন অ্যান্ড অ্যালফ্রিক। So here ends the Old English Bonanza. Do stay tuned for the next videos on Beowulf, on Christian poetry, elegy, সবকটা টপিকের ওপরই কিন্তু আস্তে আস্তে আমি এক একটা করে ভিডিও লেকচার দিতে থাকবো। সো আশা করছি সকলে ওল্ড ইংলিশ লিটারেচার সম্পর্কে একটা আইডিয়া করতে পেরেছেন। মেজর কোন কোন রাইটার্সরা ওল্ড ইংলিশ পিরিয়ডে লিখেছে, কি কি লেখা হয়েছে, একটা আইডিয়া নিশ্চয়ই হয়েছে। এর পরের পার্টে এর পর থেকে আমি আবার শুরু করব এই যে বেউলফ পড়লাম বা আরও অন্যান্য যে এলিজিগুলো পড়লাম, জানলাম নামগুলো, বা যেমন দ্য ড্রিম অফ দ্য রুড খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট, বেউলফ একটা খুব ইম্পর্টেন্ট টেক্সট, এইগুলো নিয়ে, বা যেমন একটা সেপারেট টাইপ হতে পারে যে ওল্ড ইংলিশ এলিজিয়াক পোয়েট্রি অর ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রি, ওল্ড ইংলিশ পেগান পোয়েট্রি, ব্যাটল পোয়েট্রি, এই যে বিভিন্ন ভাগগুলো, প্রত্যেকটা পোয়েমগুলো, হোয়াট আর দে অ্যাবাউট, হোয়াট দে কনস্টিটিউটস অফ, এইগুলো নিয়ে সেপারেট ভিডিওস কিন্তু থাকবে। সো ডু ফলো দ্য চ্যানেল and like, share and subscribe and do hit the bell icon. Thank you.